কি ব্যাপার? কে আপনি? আপনি এই অবস্থায় আমার বাসার ফ্লোর পরিষ্কার করতেছেন। আপনাকে ফ্লোর পরিষ্কার করার অনুমতি কে দিয়েছে? সাহেব, আমি আমার প্রয়োজনে এই ফ্লোরটা মুছতেছি। খালাম্মা আমারে অনেকবার মানা করছে, কিন্তু আমি খালাম্মার কোনো কথাই শুনি নাই। এই জন্যই শুনি নাই যে ফ্লোরটা মুছলে আমি কিছু টাকা পাবো। বলতে পারেন টাকার বিনিময়ে আমি এই কাজটা করতেছি। বুঝলাম, আপনি টাকার বিনিময়ে আমার বাসার ফ্লোর পরিষ্কার করতেছেন, কিন্তু এর আগে তো আপনাকে কখনো দেখিনি। আই মিন, আপনার বাসা কোথায়? আমার বাড়ি পাশের গ্রামে। বাড়িতে আমার অসহায় মা, আমি আর আমার মা, সংসারে আর কেউ নাই। স্বামীর বাড়ি থেকে চলে আইছি, এখন মায়ের বাড়িতে এসেই উঠছি। বুঝলাম, আপনি আপনার স্বামীর বাড়ি ছেড়ে মায়ের কাছে এসে উঠছেন, কিন্তু আপনার স্বামীর বাড়ি কি হয়েছে? সাহেব, আমার ডেলিভারির খরচ, হাসপাতালে যে 30,000 টাকা লাগবে, ওইটা নাকি আমার মায়ের দিতে হইব। গত 2 দিন আগে আমার মায়ের টাকাটা দেওয়ার কথা ছিল, আমার মা কোনো টাকা দিতে পারে নাই। এর জন্য আমার স্বামীর বাড়ির লোকজন আমার মারধর কইরা বাড়ি থেকে বাইর করে দিছে। আশ্চর্য ব্যাপার, এদেশে এখনো জানোয়ার পরিবার আছে? আপনার হাসপাতালে 30,000 টাকা লাগবে, এই টাকা সমস্ত বহন করবে আপনার হাজবেন্ড। আপনার মা কেন 30,000 টাকা দিবে? আর এই 30,000 টাকার জন্য আপনার হাজবেন্ড, আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। সেটাই তো, আমি আমার মা অনেকবারই তো বললাম, কিন্তু তারা তো আমাদের কোনো কথাই শোনে না, কথা শুনতে নারাজ। এটাই তাদের শেষ কথা। স্যার, আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না। ফ্লোরটা মোছা দরকার। খালাম্মা আমারে কইছে ফ্লোরটা যদি আমি মুছা দেই আমারে 200 টাকা দিব, আর এই 200 টাকা আমার মায়ের অনেক উপকারে আসবো। এত সুন্দর একটা মেয়ে, তাকে বাড়ি থেকে বের করে দিতে পারলো? হায় রে মানুষ, কেউ সংসারের জন্য হাহাকার করছে, কেউ আবার সুন্দরী বউ পেয়েও সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগছে। মায়াটা সেই কখন ঘরেতে বাইর হইলো, কইলো আমি আপার লগে দেখা করে কথা কই আইতাছি। অহন পর্যন্ত খবর নাই, নিজের শরীরটা ভালো না, একটু কি খেয়াল রাখে? হ্যাঁ, আল্লাহ জানে। চিন্তায় ভাল লাগে না মাইয়াডারে লইয়া। মা পারুল, ও মা, তুই এত কষ্ট করে হেনে কাম করতাছস, তুই বাড়িতে কই আইলে আপার সাথে দেখা করে বাড়িতে যাইবি। ওহনে কাম করতাছস, এই অবস্থায় আমি বাইসা থাকতে তো তোর কাজ করতে দিমু না মা। আমার লোকে বাড়ি চলতো। মা, আমি যদি করতে পারি অসুবিধা নাই তো। বিশ্বাস করো মা, আমার কোনো কষ্ট হইতেছে না। আমি তো কাজটা স্বাভাবিকভাবেই করতেছি। মারে, আমার এমন সাহায্য লাগবো না। তোর যদি কোনো ঘটন ঘইটা যায়, আমি তো মহা বিপদে পড়ে যাবো। তাছাড়া ওই যে পাশের হাসপাতাল আছে না, ওখানে আমি কথা কই আইছি। এরা কইছে ওষুধপাতি সহ কম খরচের মধ্যে তোর ডেলিভারির ব্যবস্থা করব। আর যদি সিজার লাগে হেডাও করে দিব। তাইলে তো ভালোই হয়েছে। আচ্ছা মা, তুমি একটু বসো, নাহলে এই জায়গায় দাঁড়াও। আর একটু কাজ বাকি, কাজটা আমি শেষ করে টাকাটা নিয়ে আনি। সরি, আপনাকে আর কাজ করতে হবে না। আপনি যতটুকু আমাদের বাসায় কাজ করেছেন, এটা আলহামদুলিল্লাহ। নিন, এই 500 টাকা রাখুন। না না, ফ্লোর তো মোছা শেষ, এইটুকু কাজ, এটা আমি শেষ করে নেই। আচ্ছা, কোনো অসুবিধা নেই, 500 টাকা রাখুন। আর আপনি যে অবস্থায় কাজ করতেছেন, এই অবস্থায় যদি কাজ করেন, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। অতএব বাড়ি থেকে রেস্ট নেন, এটাই সবচেয়ে বেশি ভালো হবে। স্যারে ঠিকই কইছে, চল মা আমার সাথে বাড়িতে চল। দুনিয়াতে কত রকমের মানুষ, শুধু টাকার জন্য এত হাহাকার। কারো পরিশ্রমটা বেশি, কারো পরিশ্রমটা কম। মেয়েটা এই অবস্থায় চাকরানি হয়ে কাজ করতেছে, ভাবতেই কষ্ট লাগে।
মারে, তুই এত কষ্ট করে কেন কাম করতে যাস? আমি মা আছি না, আমি তো দেখে শুনে রাখুম। এখন যদি তোরে এই অবস্থায় কিছু একটা হয়, টাকা পয়সা কই পামু? মা, তুমি কেন একটা কথা বুঝতেছো না? তোমারও তো বয়স হয়েছে, তুমি আর কত কষ্ট করবা? এর মধ্যে দেখো, আমার পেটে বাচ্চা, বাচ্চাটা যখন হইব কত টাকা খরচ হইব, এতগুলা টাকা তুমি কই পাইবা? তাছাড়া দেখো, যে বাড়িতে তুমি কাজ করো ওই বাড়ির সাহেবটা কত ভালো, তাছাড়া ওই বাড়িতে আর কেউ থাকে না, শুধু ওই ম্যাডামরাই তো থাকে। আমি যদি কাজে সাহায্য করি ভালোই তো। মা, তুমি দেখলা না, ওই 200 টাকা আর কই আমারে দিল 500 টাকা। এমনি একটু একটু করে হইতো টাকাগুলো জমাইতে হইব। মারে, আমি তো আছি, তোর এত চিন্তা করতে হইব না। এই সময় বেশি চিন্তা করলে বাচ্চার ক্ষতি হয়। তোর এত কষ্টের সন্তান, যদি কিছু হয়ে যায়, তোরে তো আমি মুখ দেখাইতে পারুম না। আমি মা, আমি বুঝি যে সন্তানের কিছু হইলে কেমন লাগে। তুই এত কষ্ট করতেছিস সেই সন্তানের জন্যই তো। আর ওই যদি ঠিক না থাকে, তাহলে তুই এই কাম করে কি করবি ক? একটু রেস্টে থাক মা। মা, তুমি কোনো চিন্তা করো না, দেখবা সব ভালো হইব। চলো এখন বাড়িতে চলো। চল। মা, ও মা, মা কই তুমি? আল্লাহ, আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, আমি তোর ব্যথা সহ্য করতে পারতেছি না। আমার মা, কি হয়েছে তোর? ও মা, মা গো, কি হয়েছে তোর? মা, আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, আমার পেটে ব্যথা উঠছে। তুমি যে ডাক্তারের সাথে কথা কইছো ওনার সাথে কথা কও, আমি তো আর সহ্য করতে পারতেছি না মা। তোর অল্প সময় হাসপাতালে লয়ে যাবো, বাইরে ভ্যান দাঁড় করানো আছে। তুই কষ্ট করে একটু আমার গলা ধরে ওঠ, আমি তোরে লয়ে যাইতেছি। মা, তুমি আমার শাশুড়িরে ফোন করো, এই সময় তাদেরকে অনেক দরকার। আমাকে পাশে যদি তারা থাকে আমাকে জন্য ভালো হইব। আচ্ছা, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তাগো নাম্বার তোর আমার কাছে নাই, তোরা হাসপাতালে ভর্তি করে থুইয়া আমি নিজে যাই আগরে ডাকে লয়ে মনে। হাসপাতালে যখন ভর্তি করবা তোমার জামাইরে আসতে কইবা। তরে না না করছি, ওই বাড়ির কথা কইবি না। আচ্ছা, তারপরে তুই যেহেতু কইছস, আমি যামনে। কি করবো মা, আর হইল তো আমার স্বামী, আমার সন্তানের বাবা। উঠ মা, আস্তে আস্তে উঠ মা। আল্লাহরে ডাক মা, আল্লাহরে ডাক। আয়, আয় মা, চল চল মা। মা, আল্লাহরে ডাক মা। বাবা, বাবা একটু ভাঙ্গা চূড়া দেখে চালাইস। আল্লাহ, আল্লাহরে ডাক মা। ও মা, ও মা, মা গো, মা। মা, আমি আর সহ্য করতে পারতেছি না। আর একটু ধৈর্য ধর মা। এই তো বাবা, একটু দেখে শুনে চালাইস বাবা, আমার মায়েরটা জানি সমস্যা না হয় বাবা। মা, আমি আর সহ্য করতে পারতেছি। আরে সে ধৈর্য ধর মা, এই তো আয়া দিচ্ছি, আয়া করছি মা। আল্লাহরে ডাক। আল্লাহ, বাবা আকাশ, বাবা আকাশ, বিয়ান সাহেবা কই? বাবা আকাশ একটু বাইরে আসো না বাবা। কি হয়েছে? বাবা, আমি তোমার মায়ের হাসপাতালে ভর্তি করে থিয়েছি, তোমার আর তোমার মায়ের নিতে আইছি, চলো বাবা। আমার মা হাসপাতালে যাবে না। আর আপনি বাড়িতে এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনার মেয়ে হাসপাতালে ভর্তি, তার পাশে আপনি থাকবে, আমার মা সেখানে গিয়ে কি করবে? বাবা রে, ডেলিভারি রোগীর পাশে অন্তত 2জন মানুষের দরকার হয়। আমি তো ওষুধপাতি এটা সেটা নিয়ে দৌড়াদৌড়ি করুম, এই ফাঁকে তোমার মায় আমার মায়ের একটু দেখভাল করব। আমি বুঝাই করলে যাইবো, তুমি তোমার মায়ের একটু ডাকো না বাবা। আপনি যত কথাই বলেন কোনো লাভ হবে না। বললাম না, আমার বাড়ি থেকে কেউ হাসপাতালে যাবে না, এবং কি আমিও না। কি কইলা তুমি? একটু পরে তোমার সন্তানের পৃথিবীতে আইব, তুমি তোমার সন্তানের মুখ দেখবা না? তুমি কেমন বাবা?
তুমি বাবা হয়ে এই কথা কইতে পারলা? তুমি কি একটাবার চিন্তা করে দেখছো তুমি কত বড় জানোয়ারের মতো কথা কইছো? এই, তোর কত বড় সাহস, তুই আমাকে জানোয়ার বলিস? আরে তোর মেয়ে যদি হাসপাতালে মারাও যায় না, আমার এবং আমার পরিবারে কিছু যায় আসে না। তোর মেয়ে মারা গেলে আমি একটা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করতে পারবো। আর এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে আপনি চলে যাবেন। যদি না যান, আপনি এখানে ধাক্কা দিয়ে বের করে দেবো। কি হলো, দাম না কেন? দাম বলছি। আল্লাহ গো, তুমি আমার মেয়ের উপরে রহম করো আল্লাহ। তুমি ছাড়া এখন আমার পাশে আর কেউ নেই। দেখুন, মানুষকে চলার পথে কিছু খারাপ সময়ের সম্মুখীন হতে হয়। সেই খারাপ সময়ের সাথে যুদ্ধ করে মানুষকে বাঁচতে হয়। মানুষের জীবনে খারাপ সময় আসবে এটা কেউ কোনোদিন আশা করে না। সুস্থ স্বাভাবিক জীবন কয়জনে পায় বলেন? 10 বছর বয়সে ও ওর বাপকে হারায়। আমি ওরে বুকে নিয়ে যখন যেই কাম পাইছি তখন সেই কাম করছি, ওরে ভালো রাখার জন্য। মানুষের লাথি উস্তা খায় ওরে আমি মানুষ করছি। তবুও মা, আমি সৎ পথে থাকার চেষ্টা করছি, ওরে আমি কষ্ট পাইতে দেই নাই। আর আমার সেই মাইয়া এখন কষ্ট পাইতাছে, এটা আমি মা হয়ে কেমনে সহ্য করি কোন স্যার? আর আমার সেই মাইয়াকে বিয়া দেওয়ার পর থেকে কষ্ট, নির্যাতন, অত্যাচার কত কিছু যে আমার এই মেয়েটা সহ্য করছে, তারপরও চাইছে স্বামী সংসার টিকায় রাখতে। অনেক সময় অনেক কথা আমারে কয়ও নাই। এখন তার প্রতিদান তালাকনামা পাঠাইছে। আমার কি চুপ থাকা উচিত না কিছু করা উচিত কোন আপনি? আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনার মতো মা যার ঘরে আছে সে অনেক বড় ভাগ্য নিয়ে জন্মিয়েছে, কিন্তু কপালের লিখন না যায় খণ্ডন। কি আর করবেন? আমি কি করি নাই ওনাগোর জন্য? এত কিছু করার পরও ওই সংসারে আমি টিকতে পারি নাই। এই 3টা বছর আমার উপর কত অত্যাচার করা হয়েছে। সব অত্যাচার আমি মুখ বুইঝা সহ্য করছি, কখনো কোনো কথা কই নাই। আমি আমার মায়েরও কোনো কথা জানাই নাই। আমি যদি আমার মায়েরে বলতাম, আমার মাও কষ্ট পাইতে। এত কষ্ট করে কি লাভ হইল? শেষমেশ আমার সন্তান আসলো এই পৃথিবীতে, কিন্তু আমি আমি আমার সন্তানটারও ধরে রাখতে পারলাম না। জন্ম নেওয়ার সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল। এখন ডিভোর্স পেপার, আমারে ডিভোর্স দিয়ে দিল। এই 3টা বছর আমি কি না করছি এই সংসারের জন্য? তারপরেও দেখেন এতটা অত্যাচার করতো আমার উপর। সবসময় আমার কথা শোনাইতো, সবকিছু আমি মুখ বুইঝা সহ্য করতাম। কেন সহ্য করতাম জানেন? ভাবতাম যে আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসবো, আমার বাচ্চার মুখের দিকে তাকায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, তারা ঠিক হয় নাই। আমার বাচ্চা তো পৃথিবীতে আসলো, কিন্তু জীবিত হইয়া না, মৃত হইয়া। আমার উপর নির্মম ভাবে অত্যাচার করলে সবকিছু সহ্য করলাম, কিন্তু আজকে দেখেন এই ডিভোর্সের কাগজ নিয়ে মানুষের কাছে বিচার চাইতেছে। ওরা কি ভাবছে অগুর আমি জেলের ভাত খাওয়ামু? ওরা কি মনে করছে আমার কি মানুষ নাই? দেশে আইন আছে, আইন সবার জন্য সমান। ওকে আমি ছাড়ুম না। একতরফা ভাবে তালাক দিব, তালাক হয়ে যাইব। তুই কোনো চিন্তা করিস না, তুই আমার লগে এক্ষুনি থানায় যাবি। থানায় যাই অগন আমি কেস দিমু। আপনারা তাই করেন। যে যেমন কর্ম করবে সে তেমন ফলটাই পাবে। আপনারা মামলা করেন, আমি আপনাদের সাথে আছি। আপনাদের যত প্রকার হেল্প লাগবে আমি আপনাদের হেল্প করব, কোনো অসুবিধা নেই।
পরিবারের চাপে পড়ে কোনো ভুল করলাম কি না কে জানে। অন্যায়ভাবে বউকে বাড়ি থেকে বের করে দিলাম। হাসপাতালে নিজের সন্তানটা জন্ম নিতে মারা গেল। বাবা হয়ে দেখতে যাওয়াটা উচিত ছিল, কিন্তু আমি যাইনি। কাজটা মোটেও আমার উচিত হয়নি। এখন ডিভোর্সের কাগজ পাঠিয়ে আরও একটা ভুল করলাম। এখন থানা থেকে ফোন আসলো, আমাকে থানায় দেখা করতে হবে। থানায় যাওয়ার পরে যদি আমাকে আটক করে, এখন কি করব কিছু ভেবে পাচ্ছি না। কি ব্যাপার, আপনি আবারও অসুস্থ শরীর নিয়ে আমার বাসায় কাজ করতে আসছেন? আপনি তো অসুস্থ। এইভাবে কাজ করলে কিন্তু দিন দিন আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। আপনি এক কাজ করুন, আপনার বাড়িতে গিয়ে রেস্ট নেন, যান। না সাহেব, কোনো অসুবিধা নাই, আমি কাজ করতে পারবো। তাছাড়া গরিব ঘরে জন্ম নিয়েছি, গরিবের মাইয়া আমি। বিশ্রাম করার মতো ওই কপাল কি আমার আছে? হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু আপনার মা আপনাকে আমাদের বাড়িতে কাজ করতে দিবে না। আপনার মা আপনাকে সবসময় দেখভাল করে রাখবে। অতএব এই অসুস্থ শরীর নিয়ে কাজ করার চাইতে আপনি আপনার বাড়ি থেকে রেস্ট নিন। এটা আমি জানি, আমার মা সবসময় আমার পাশে আছে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মারে যেন আল্লাহ সবসময় ভালো রাখে, আর আমার মা যেন সবসময় আমার পাশে থাকতে পারে। কিন্তু এইভাবে বইসা যদি খাই, কেমন দেখায় না, নিজের কাছেই তো খারাপ লাগে। আমার মায়ের তো বয়স হয়েছে, আমার মা কাজ করবার আমি বইসা বইসা খামো, তা কি হয়? তাছাড়া চাচি আম্মা বাড়িতে একা থাকে, আমি যদি এই বাড়িতে থাকি ওনার কাজেও সাহায্য করলাম, আমারও কিছু টাকা আসলো, চাচি আমারও উপকার হইল। আসলে ছোটবেলা থেকে আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বাবা মারা যাবার পর থেকেই আমি আমার মায়ের আপনজন। আমার মায়ের সংসারটা অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনি আমাদের বাড়িতে কাজ করলে আপনার উপকার হবে, আপনি করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি যতক্ষণ আমাদের বাড়িতে থাকবেন ততক্ষণ না হয় আপনি আমার মাকে দেখাশোনা করলেন। ওইটা কি আপনার আমার বলতে হইব? আমি তো জানি, আপনি কোনো চিন্তা করবেন না, যতক্ষণ আমি এই বাড়িতে আছি চাচি আমার দেখাশোনা করুন। ধন্যবাদ আপনাকে, অনেক খুশি হলাম। আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার খাবার টেবিলে দিতেছি। ওকে, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। কিরে আকাশ, তুই আর তোর মা এত বড় একটা সিদ্ধান্ত নিলি, একটাবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? একটা মেয়েকে বিনা অপরাধে ডিভোর্স করে দিলি। মামা, আমি অনেক বড় ভুল করেছি। ওকে ডিভোর্স দেওয়াটা আমার ঠিক হয়নি। এখন কি করলে ভালো হইব সেই পরামর্শটাই দাও তুমি মামা। কি পরামর্শ দিব? একটা মেয়েকে ডিভোর্স করলে কি সব ঝামেলা চলে যায়? একটা মেয়ের পাওনা জানা আছে না, সেগুলো শোধ করতে হবে না? তারা তো থানাকে মামলা করবে, মামলাগুলো তুই তো পালাবি, আর তখন তো ধরবে আমাকে। কোথায় আছে না, কান টানলে মাথা আসে। এখন তুই শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর বাড়ি গিয়ে তোর বোর কাছে এবং তোর শাশুড়ির কাছে মাপ চাবি, মাপ চেয়ে তোর বউকে এনে আবার নতুন করে সংসার শুরু করবি। মামা, তুমি ঠিকই বলছো। আমি আমার শ্বশুর বাড়ি যাব, আমার শাশুড়ির কাছে, আমার বোর কাছে মাপ চাবো। আমি তওবা করে আমি আমার বউর নিয়ে আবার সংসার করব। আমি আমার পারুকে ফিরিয়ে নিয়ে আসবো মামা। আপনি দোয়া করেন, আমি জানি আমার পারুকে ফেরত নিয়ে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, তাই কর, আমি তাহলে উঠি। তোমার সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক নাই। আমার মেয়ের সাথে সম্পর্ক তো তুমি নিজে তালাক দিয়ে ইতি টানছো। অতএব তোমার বিষয়টা যেহেতু আমরা থানা পুলিশ করছি, থানা পুলিশই দেখবে। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। যাও কইতেছি। দেখেন মা, আমি, আমার পরিবার সবাই আমরা পারুর সাথে অন্যায় করেছি। প্রয়োজনে একতরফা তালাক আমি তুলে নেব, তওবা করে আমি পারুর সাথে আবার সংসার করব। এসব কথা বলে এখন কোনো লাভ হবে না। আমার মেয়েকে, আমাকে পর্যন্ত তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছো। তুমি কেমন জন্মদাতা পিতা, হ্যাঁ? তোমার সন্তান হাসপাতালে জন্ম নিয়ে হাসপাতালেই মারা গেল,
তোমার দেখতে যাওয়ার মতো সময় হয় নাই। তুমি যে কত বড় জানোয়ার সেটা আমাদের বোঝা শেষ। এখন যদি আমাদের হাতে মার খাইতে না চাও, এখন এই মুহূর্তে বের হয়ে যাও। ঠিক আছে মা, আপনি আমাকে মারেন, আমার মার খাওয়াই উচিত, কারণ আমার পাপের প্রায়শ্চিত্ত হওয়া উচিত। তোমার শাস্তি হওয়া উচিত। তুমি যেহেতু নিজেই বুঝতে পারছো, তাহলে আদালত তোমাকে শাস্তি দিবে। তুমি অপেক্ষা করো, আদালত থেকে ওয়ারেন্টের কাগজ তোমার বাড়িতে চলে যাবে। যাও। তোরা সবাই মিলে আমার মায়াডারে যে নির্যাতন অত্যাচার করছস, সেই কথা মনে হইলে আমি মা হইয়া আমার কলিজাটা ফাইটা যায়, সহ্য করতে পারি না। আজ আইসস মাপ চাইতে? মাপ কি এতই সোজা? একটা অমানুষ এই বাড়িতে আসলো, তুমি তারে কোনো কিছু না কইয়া সসম্মানে বাড়ি থেকে বাইর করে দিলা কেন? মায়ের দৌড় দিতে পারলা না? মায়েরা দূরে এই বাড়ি থেকে বাইর করতে তো পারতাম। মারে, যার নামে মামলা করছি, আদালত ওরে শাস্তি দিব। আমরাই যদি শাস্তি দিয়া ফেলাই, তাহলে তো আদালত থমকে যাইব। শাস্তি যা দেওয়ানের আদালতই দিব। তুমি তো পারতা তারে বাড়িতে আটকে রেখা পুলিশরে কল দিতে, তুই তো সেটা করো নাই। এখন মাথা গরম করে কিছু করণ যাইব না। আমরা যেহেতু আইনের আশ্রয় নিছি, যা করণের আইনেই করব। তাছাড়া আমি উকিলের সাথে একটা বিষয় নিয়ে কথা কইছি। আমি তোমার সব কথাই বুঝলাম, আমিও চাই সে যেন শাস্তি পায়, কিন্তু মা, উকিলের সাথে তোমার কি কথা হইছে? আমি তোর নতুন করে আবার বিয়া দিতে চাই। তোর তো একটা ভবিষ্যৎ আছে, তোর তো সংসার করণ লাগবো। এইভাবে তো জীবন চলবো না রে মা। আমার সংসার নিয়ে অনেক ভয় হয় মা। জীবনে প্রথমবার বিয়ে করলাম, কিন্তু পড়লাম একটা অমানুষের হাতে। এখন যদি আবার নতুন করে জীবনটারে সাজাই, যদি সেও খারাপ হয় তখন? মারে, আমি একটা ভালো ছেলে দেখা তার সাথে তোরে বিয়া দিমু। তুই চিন্তা করিস না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এবার দেখবি আল্লাহ তোর কপালে ভালো কিছুই দিব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু আমি মন থেকে চাই এবার আমার জীবনে যেই আসুক সে যেন খুব ভালো মানুষ হয়। আর তুমি উকিলের সাথে কথা কও, খুব তাড়াতাড়ি যেন সে তার শাস্তি পায়। ভাইয়া, টেবিলে খাবার দিছি, আপনি এসে খেয়ে নেন। আচ্ছা, মা খেয়েছে খাবার? চাচি আম্মা তো সে কখনই খেয়ে শুয়ে পড়ছে। ও আচ্ছা, বসো, তোমার সাথে দুটো কথা বলি। বসো। শোনো, প্রতিটা মানুষের জীবনে বিনোদন প্রয়োজন আছে। বিনোদনটা হচ্ছে মনের খোরাক। মানুষের ভিতরে যদি বিনোদনটা থাকে, আনন্দ থাকে, দেখবা যে অনেক বড় বড় ঝামেলাকেও ঝামেলা মনে হবে না। আনন্দে শান্তিতে দিন ফুরিয়ে যাবে। হয়তো ভালো মানুষের দ্বারা সেই খারাপ মানুষটা শুধরিয়ে যাবে, আর সেই সুযোগটা স্বয়ং আল্লাহ তাআলা করে দেন। আপনি সত্যিই অনেক ভালো মানুষ। আপনার বউ হইয়া যে এ বাড়িতে আসবো সে খুব ভাগ্যবতী হইব। একটা কথা কি জানেন, ভালোর কপালে খারাপ, আর খারাপের কপালে ভালো। কেন এমনটা হয়? সে যদি তার ভুল বুঝতে পারে এবং তোমাকে তাদের বাড়িতে নিতে চায়, আমার মনে হয় তোমার যাওয়াটাই উত্তম। কারণ সংসার ভাঙার পক্ষে আমি নই। যারা ভালো মানুষ তারা সংসার ভাঙার পক্ষে থাকবে না। তাই আপনার একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমারে ফিরে নেওয়ার জন্য আমার স্বামী বাড়িতে এসে সে নাকি তার ভুলটা বুঝতে পারছে, কিন্তু জানেন আমার তার সংসারে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নাই। কিন্তু সেই মানুষটারে দেখতেই তো আমার ভয় লাগে। সে তো সংসার করার যোগ্য না, সে তো একটা অমানুষ, জানোয়ার। দেখো, একটা অমানুষ যখন তার ভুল বুঝতে পারে এবং সে যখন বোঝে যে আমি একটা ভুল পথে হাঁটাহাঁটি করতেছি, আমি অনেক অন্যায় কাজ করছি, আমার এখন নিজেকে শুধরাতে হবে। কারণ ওই খারাপ মানুষটার মনের মধ্যে আল্লাহ তাআলা একটা ভয় কাজ করে। সে যেহেতু তার ভুল বুঝতে পেরে তোমাকে তার সংসারে নিতে যাচ্ছে, তুমি আর না করো না। তার সংসারে ফিরে যাওয়াটাই তোমার জন্য উত্তম। তার মানে আপনি বলতে চাচ্ছেন তার সংসারে আমি ফেরত যাব, তার সাথে আমি সংসার করব? অবশ্যই, অবশ্যই তুমি তার সংসারে ফিরে যাবে। কিন্তু হ্যাঁ,
তার সংসারে ফিরে যাওয়ার আগে তুমি তার সাথে কথা বলো। তার সাথে কথা বলে তোমার যদি মনে হয় সে সত্যি ভালো হয়েছে, তোমাকে নিয়ে সংসার করবে, সে তার ভুল বুঝতে পারছে, তাহলে যাও। আমি সবসময় দোয়া করি আপনি খুব ভালো একটা বউ পান, যে আপনারা সবসময় ভালোবাসবে। আপনার বউ যেন সবসময় আপনারা সম্মান করে, ভালোবাসি। আচ্ছা, খাবার ঠান্ডা হয়ে যাব, আপনি আসেন, খেয়ে নেন। মা, আমি আপনাকে খুঁজতে খুঁজতে অফিসে চলে আসলাম। তোমার এই অফিসের ঠিকানা দিল কেডা? মা, ঠিকানা জোগাড় করে চলে আসছে। আমি আমার বউকে নিতে আসছি। কাল সকাল আমার বউকে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। আপনি কোনো আপত্তি করবেন না। মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছি, আর এবং আমি সেটা বুঝতে পারছি। তুমি আমার মাইয়াডারে বাচ্চা পেটে থাকাকালীন অনেক মারধর করছো, অনেক অত্যাচার করছো। এইসব ভুলের তো ক্ষমা হয় না। সব কিছুর জন্য আমিই দায়ী। আমি যদি আমার স্ত্রীকে নিয়ে সংসার করি আর সংসারে মনোযোগী হই, সেই সুযোগটাকে আপনারা আমাকে দিবেন না? আমি বারবার বলছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আমার স্ত্রীকে নিতে আসছি। অন্তত আপনি আমার স্ত্রীকে বুঝিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিন। আজকে তোমার ভুলের কারণে আমার মাইয়ার বাচ্চাটা দুনিয়াতে আসতে না আসতেই মারা গেল। এই বাচ্চা পেটে থাকতে যদি তুমি তোমার বউর আর বাচ্চার যত্ন নিতা, আজকে এই দুর্দিন তোমার দেখতে হইতো না। আমার আর্থিক অবস্থা কিরকম সেটা তো তোমরা ভালো করেই জানো, তোমার পরিবারও জানে। মাত্র 30,000 টাকার জন্য আমার মায়ের সিজার, ওষুধপাতির খরচ, এসব খরচের জন্য টাকাটা হাতে না পাইয়া তোমরা কি করছো? পুরা পরিবার মিলে আমার মাইয়াডারে মায়ের দর কইরা বাড়ি থেকে বাইর করে দিছো, আবার কোন মুখ নিয়ে আইছো। আজকে আমার মাইয়াডা মানুষের বাড়িতে জিগিরি করতেছে। এটা আমি মা হিসাবে দেখতেছি আমার কতটা কষ্ট হইতাছে, এটা তোমরা বুঝবা না। আমি আমার বউকে আর কষ্ট করতে দিব না। আমি আমার বউকে নিয়ে কাল সকালে আমাদের বাড়িতে চলে যাব, এবং আমাদের বাড়িতে থাকতে যদি ওর কষ্ট হয়, প্রয়োজন আমি বাসা ভাড়া নিয়ে থাকবো। আমার সাথে চলুন। ও কোন বাসায় কাজ করে, ওকে যে নিয়ে আসি। ওই বাড়িতে এখন যাওয়ান লাগবো না, অরহান বাড়িতে যাওয়ার সময় হয়েছে, ও এমনি বাড়িতে যাইব। আর তুমি যেহেতু এত কইরা কইতাছো, তাইলে কাল সকালে তোমার বউরে নিয়ে তুমগো বাড়িতে যাইও। আর একটা কথা, আমার মাইয়ারে নিয়ে তুমি ভাড়া বাড়িতে থাকবা, তোমার পরিবারের সাথে ভালো করে কথা কইয়া নিবা। তোমাকে বাড়িতে গেলে আমার মাইয়া অত্যাচারিত হইব না ভালো থাকবো, তারপরে নিয়ে যাইও। আপনার কথা শুনে অনেক খুশি হলাম মা। আপনি যে এত সহজে আমাকে মাফ করে দিবেন আমি ভাবতেও পারিনি। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। যাও, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আমি দেখি আমার মাইয়ারে বুঝাইয়া রাজি করাইতে পারি কিনা। আর এখানে সারে দেখলে সমস্যা হইব, আমরা গরিব মানুষ, আমাকে কর্ম করে খাইতে হয়। যাও। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। কে জানে কোন মতলব নিয়ে আইছে, আল্লাহ মাহবুদি জানে। কিরে মা, তো হাতের কাজ শেষ হয়েছে, বাইর যাবি না? চল যাই। হ মা, আমার সব কাজ শেষ, এখনই আমি বাড়িতে চলে যেতাম। তুমি তুমি এ জায়গায় কেন আইছো? অফিস শেষ হয়েছে, তুমি বাড়িতে চলে যেতা, আমি তো একা একাই যাইতে পারতাম। আমার আবার নিতে আওয়া লাগে। হ, তা তো যাইতেই পারতি, তুই একা একা যাইবি, এর লেগে আমি আইছি তোর লগে করে নিয়ে যাবো। আর তোর লগে একটু কথাও আছে তো, যাইতে যাইতে কম। কি কথা কইবা মা? কিছু হইছে? তুই রাগ করিস না মা, ওই জামাই বাবাজি আমার অফিসে আইছিল। কি কইতেছো মা? তোমার অফিসে গেছে মানে? তোমারে কিছু কইছে? আমার কিছু হয় নাই, ওই অফিস খুঁজতে খুঁজতে আইছে, আমার কাছে মাপ চাইলো। জামাই তার ভুল বুঝতে পারছে, কইছে তোরে কালকে সকালে হ্যাগো বাড়িতে লইয়া যাইব। এখন তুই কি কস? তুই যদি যাস আমি পাঠামো, নাইলে তোর আমি জোর করুম না। মা, সংসার তো করাই যায়, কিন্তু ও তো একটা অমানুষ। একটা অমানুষের লোক আমি কেমনে সংসার করি? সে যদি অমানুষ থেকে মানুষ হইতে পারে, তার সংসারে ফিরে যাইতে আমার কোনো আপত্তি নেই। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। তুমি যদি চাও আমি তার সংসারে যাই, আমি যাবো,
কথা তো সেইটাই, মানুষের উপরের রূপ দেখে তো আর বোঝা যায় না, মুখের কথায়ও বোঝা যায় না। তই মনে হইল অনেকটাই উন্নতপ্ত, তরে নিয়া যাইতে চায়। আচ্ছা অহনল বাড়ির চাই। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি প্লেটগুলো রাইখে আসি, তারপরে একসাথে যাবো। চলো, দাঁড়াও ভাইয়া, আমি চলে গেলাম, গেটে আটকাই দিয়েন। শোনো, আমি একটু পরে পারুকে নিয়ে ওদের বাড়ি থেকে বের হচ্ছি। ও আসতে রাজি হয়েছে। ওকে নিয়ে আমি সংসার করব বলে ছলে বলে কলে কৌশলে মিথ্যা কথা বলে ওকে আমি রাজি করেছি। ও বাড়িতে আসার সাথে সাথে ওকে মেরে ফেলার পদ্ধতি আমাদের করতে হবে। আর ও যদি বেঁচে থাকে তাহলে ও থানা পুলিশ করবে, মানুষকে জানাও পড়াও করবে এবং কি আমাদের মান সম্মান নষ্ট করবে, আবার আমাকে জেল খাটাবে। তাই সব কিছু রেডি করো। আজকের দিনটাই ওর জন্য শেষ দিন এবং আজকের রাতটা ওর জন্য শেষ রাত। হ্যালো ভাইজান, আমি আপনার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলাম, চলুন একসাথে যাওয়া যাক। আপনি কি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি এই গ্রামের সন্তান, আমার নাম হাসান। আপনার শাশুড়ি সম্পর্কে আমার চাচি হয়। শুনলাম আপনার স্ত্রী পারুক আপনার বাড়িতে যাচ্ছে, তাই পারুকে বিদায় জানাতে আসলাম। ও আচ্ছা, হ্যাঁ, আমার স্ত্রী আমার সাথেই যাচ্ছে। মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা আবার ঠিক হয়ে গেছে। তাই আজকে আমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে কথা বলে আপনার সময় নষ্ট হবে, লেট হবে। আপনার শ্বশুরবাড়ি গিয়ে আমরা কথা বলি। আচ্ছা, অবশ্যই, চলুন চলুন। চলুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। মারে, মানুষ কি সবসময় একরকম থাকে? অনেক সময় শুধরে যায়। জামাই বাবা যে শুধরে গেছে, তুই ওরে মাফ করে দিয়া সংসারে মনোযোগী হ মা। ঠিক আছে মা, আমি সংসার করতে রাজি, কিন্তু তোমার জামাই কিন্তু কইছে জল বাবা মার সাথে আমার রাখবো না, আমার নিয়ে আলাদা থাকবো, আলাদা বাসা ভাড়া নিবা। তুমি কিন্তু ভালো করে বুঝাই দিবা। মারে, কোনো সমস্যা হইলে আমারে ফোন করবি। কত যায় না, আমি গ্রামের ময় মুরব্বী নিয়ে তারপরে যাবো। না চাচি, পারুকে আর তার শ্বশুরবাড়িতে যেতে হবে না। সন্তানের ক্ষতিও কোনো মাই চায় না, আর সন্তানের ক্ষতি হলে অবশ্য মায়ের মনে নাড়া দেয়। ঠিক আপনার মনে হয়তো তাই দিয়েছে। বাবা, তোমার কথা তো আমি কিছু বুঝলাম না। চাচি, কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। এই যে আমার পাশে যে জানোয়ারটা দাঁড়া আছে, এই জানোয়ারের বিশাল বড় একটা প্ল্যান ছিল। পারুকে ছলে বলে কৌশলে তার বাড়িতে নিতে পারলেই ও পারুকে লাশ করে এই লাশ আপনার বাড়িতে পাঠিয়ে দিত। হাসান ভাই, আপনি এসব কি বলতেছেন? আর আপনি আপনি এত কিছু কিভাবে জানেন? এই জানোয়ারটা তোমাকে মারার জন্য সে রাস্তায় দাঁড়িয়ে তার পরিবারের সাথে ফোনে কথা বলছিল। সে প্ল্যান করছিল তুমি কেস কাছারি করছো, কেস কাছারি করবে, আর এই জানোয়ার তোমাকে মেরে ফেলবে যাতে সব কিছু ধামাচাপা দিতে পারে। আমি নিজের কানে শুনেছি ও তোমাকে মারার প্ল্যান করেছে। শুধু তাই নয়, আমি ভিডিও পর্যন্ত করেছি তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো বলে, এই জানোয়ারকেও দেখাবো বলে। এই দেখো, এই তার প্রমাণ। বাড়িতে আসার সাথে সাথে ওকে মেরে ফেলার পদ্ধতি আমাদের। তোর মনের মধ্যে এই শয়তানি ছিল? হ্যাঁ, তুই আমার কাছে কাইন্দা কাইটা কইছস তোর সংসার দরকার, আমার মাইয়া নিয়ে তুই সংসার করবি। আমি আমার মাইয়ারে বুঝায় শুনে তোর সংসারে পাঠাইতেছিলাম, আর তুই তুই আমার মাইয়ারে মাইরা ফেলানোর ষড়যন্ত্র করছস। তোরে মন চাইতাছে আমি কোরাল দিয়া কুবাই। তোকে আমার কোনোদিনও ভালো মানুষ মনে হয় নাই। এতটা দিন আমি তোর সাথে সংসার করছি, তুই আমার উপর অত্যাচার করছিস, কখনো কিচ্ছু বলি নাই। তুই যে খারাপ মানুষ, তোর ফাঁদে আজকে তুই নিজেই পড়লি। আজকে তোকে আমি এখন এই মুহূর্তকে টেনে হিসড়ে থানায় নিয়ে যাব। তোমরা যেহেতু ওর নামে থানায় মামলা করেছো, যে দারোগা এই মামলাটা হ্যান্ডেলিং করতেছে আমি তাকে এবং ওসি সাহেবকে সব কিছু ভেঙে চুরে বলবো, যাতে ওর কঠিন একটা শাস্তি হয়। বাবা, তুমি আর দেরি করো না, এই জানোয়ারটারে তুমি থানায় নিয়ে যাও। ও
ওর শাস্তি পাওয়া উচিত। আর ওর শাস্তি দেখে আরো 10 জন যেন জানতে পারে যে এটা মহা অপরাধ, এই অপরাধ করলে কি শাস্তি পাওয়া যায়। অবশ্যই চাচি, অবশ্যই চাচি, আমি ওকে থানায় নিয়ে যাব। তবে হ্যাঁ, আরও একটা কথা, আমি পারুকে এখন এই মুহূর্তে বিয়ে শাদী করতে চাই। যদি পারুর এবং আপনার কোনো আপত্তি না থাকে। আপনার মতো ভালো মানুষ যেন প্রত্যেকটা মাইয়ার জীবনে আসে। আপনি সত্যিই অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষ হয় না। আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকতে চাই। যাকে বইয়ের মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে রাখবো, তাকে কেন দাসী বানিয়ে রাখবো? আচ্ছা যাই হোক, এখন এই সমস্ত কথা বলতে চাচ্ছি না। এর আগে ওকে থানায় নিয়ে যাই। তোমরা আসো আমার সাথে, চল আমার সাথে, আসো তোমরা।